হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। জাহরার বড় মা ফায়েজকে দেখে নাক কুচকে বলে ওঠে, মায়ের ছেলের গায়ের রং দেখেছো? আমাদের জাহারার সাথে যায় কোনো দিক দিয়ে। ফায়েজ তড়িৎ গতিতে চায় জাহরার বড় মায়ের দিকে। সে তাতে দাঁত পিষে পিড়পিড় করে। এ হেরে, ওনাদের সুন্দরী মাইয়ারে বিয়া করার জন্য আমি লাফাইতেছি মনে হয়। ফায়েজ ফ্ল্যাটে সবই প্রবেশ করেছে। ফারা হাস্যজল মুখে ডাকে ফায়েজকে বলে, ফায়েজ এখানে এসো বাবা। ফায়েজ রসগোল্লার মতো চোখ করে চায়, পুনরায় পিড়পিড় করে। ওরে বাবা, মায়ের মুখে সুগার কবে থেকে এলো? ফায়েজকে নড়চড় করতে না দেখে ফারা ফায়েজকে চোখ রাঙায়। ফায়েজ মৃদু হাসে, মৃদু কণ্ঠে বলে, ইটস মাই রিয়েল মম। তার মুখে সুগার মানায় না, পুরোই বেমানান। বলেই গিয়ে ফারার পাশে বসে যায়। ফায়েজ ধীর কণ্ঠে বলে, মা এসব বাদ দাও, বাড়ি চলো। ফারা মায়েদের দিকে চেয়ে হেসে বলে, তো এখন কি বলেন ভাই? মায়ার দিকে যে চোখের ইশারায় জিজ্ঞেস করে। মায়া বলে, আমরা রাজি, তবে ছেলে মেয়ে আলাদা নিজেদের মতো কথা বলে নিক। এখানে বাকি কথাটা আমরা তারপর সেরে ফেলি। যারা এক হাতে অন্য হাতে কচলাচ্ছে, তার চঞ্চল আঁখি জোড়া তার বাবার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে সে। ফাইজ আর চোখে যাহারাকে দেখে নেয়, মুখ কুচকে মনে মনে বলে, নিজের বাবার দিকে কেমন করে চেয়ে আছে, বোধ হচ্ছে ওকে কোনো রাক্ষসের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। রাক্ষসী একটা। মায়ের নিজের মেয়ের দিকে চেয়ে হেসে উঠে বলে, যাও মা, ফাইজকে নিয়ে আমাদের ছাদে চলে যাও, দুজন দুজনের সাথে কথা বলে নাও। যাহারা উঠলো না, ঘাপটি মেরে বসে আছে। মায়া উচ্চ কণ্ঠে বলে, বসে আছিস কেন জাহরা মা? বাবা কি বললো শুনেছিস তো? তারা চোখ মুখ কুচকে উঠে দাঁড়ালো, গটগট করে হেঁটে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে গেল। ফাইজের মুখ হাওয়া হয়ে যায়, এই মেয়ে তাকে না নিয়ে চলে গেল। ফারা ফাইজকে দাঁড় করিয়ে বলে ওঠে, যাচ্ছ না কেন? ফাইজ বড় নিঃশ্বাস নিয়ে মায়ের দিকে তাকালো একবার, ফিরে চাইলো, ক্ষীণ কণ্ঠে বলল, ভালো করছো না, মা বাবার কাছে নালিশ করব আমি। ফাইজ বিরক্তি মাখা মুখ বানিয়ে বেরিয়েছে, পিড়পিড় করে। ওরে আমার বাচ্চা ছেলেটা, যেতে বলছি, যাও ফায়েজ। হে আল্লাহ, এমন একটা মা হইলে শত্রু দরকার পড়ে না। কিভাবে ধরে বেঁধে নিজের বাচ্চা ছেলেটাকে একটা রাক্ষসীর গলায় ঝুলাই দিতে চাচ্ছে। বলে থেমে যায় ফাইজ, পুনরায় কণ্ঠে অসহায়তা টেনে বলে, আমার মনের মধ্যে এই রাক্ষসীর প্রতি ফিলিংস আছে, আমি জানি, তবে এখনই কেন বিয়ে শাদী? নিজের সঙ্গে নিজেই এক এক কথা আওড়াতে আওড়াতে ফাইজ চলে আসে ছাদে। ছাদের প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করতে তার নজর আটকে যায় জাহারার পানে। সে আনমনে হেসে ফেলে। যারা ছাদের এক কোনায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার মাথায় আজ ঘোমটা নেই, উন্মুক্ত চুল বাতাসে দুলে যাচ্ছে। ফাইজ এগিয়ে যায় জাহারার মাথায়, মৃদু হাতে ধাক্কা দিয়ে বলে, এই যে মিস ধানি লঙ্কার মতো হয়ে আছো কেন? আমাকে সাথে করে নিয়ে এলে না কেন? যারা ফিরে যায়, তবে তার দৃষ্টি প্রখর এখন ওই ফাইজকে কাঁচা গিলে খাওয়ার মতো চাউনি তার। যারা তর্জনী তুলে বলে, দূরে থাক তুই আমার থেকে, মাথায় হাত দিলে তোর হাত ভেঙে গুড়িয়ে রেখে দেবো। আর সাথে আনার কি আছে, পা নেই ভাই তোর, কোলে করে আনলে ভালো হতো বুঝি। ফাইজ দীর্ঘশ্বাস ছাড়ল, যারার মাথায় পুনরায় মৃদু হাতে ধাক্কা দিয়ে বলল, নিজের এই ধানি লঙ্কার রূপ নিচে কেন দেখালে না? তাহলে তো বিয়েটা ভেঙে যেত। আমার সামনেই এত তেজ তোমার, হ্যাঁ রাক্ষসী মেয়ে কোথাকার। যারা রেগে যায়, হাত বাড়িয়ে ফাইজের চুল টেনে ধরে, রাগান্বিত কণ্ঠে বলে, বলেছি না আমার মাথায় হাত দিতে না। আর শোন ভাই, আমার বইয়েই গিয়েছে নিজে থেকে বিয়ে ভাঙার কথা বলার, কারণ বিয়ের সম্বন্ধ আন্টি এনেছে, এর মানে তুই ভাঙবি বিয়ে। ফাইজ নিজের চুল থেকে যারার হাত টেনে সরিয়ে আনে, ব্যথায় চোখ মুখ কুচকে বলে, শয়তান মেয়েটারে আমার চুলের সর্বনাশ করে দিয়েছে। এক্ষুনি চুল ধরে টানছে, বিয়ের পর নিশ্চিত টাক বানিয়ে ফেলবে আমাকে রাক্ষসীটা। যারা চেঁচিয়ে বলে ওঠে, তুই রাক্ষস, তোর 14। ফাইজ ধমকে বলে ওঠে, এই ব্রেক ব্রেক, ঝগড়ার মাঝখানে
তুমি গোষ্ঠীকে কেন টেনে আনছো? আমার গোষ্ঠী টানবে না বলে দিলাম। যারা বড় করে শ্বাস নেয়, অপর দিকে ফিরে বলে, যান যান, নিচে গিয়ে বলুন আপনি বিয়ে করবেন না, বিয়েটা ভেঙে ফেলুন। আমি কেন বলবো? এতদিন আমি বলে এসেছি, মা মানেনি, আজ বললেও সে মানবে না। যাও তুমি গিয়ে বলো। যারা ফিরে যায় গাল ফুলিয়ে বলে, বলেছি না আপনি যান, আমি বললে তো এতক্ষণে বলেই দিতাম। যান যান, বলেন দেখি আপনার কলেজায় কত সাহস। ফাইজ ফ্রিকুচকে ফেলে যারা দিকে দু কদম এগিয়ে হেসে বলে, মেয়ে, আমার সাহসে সন্দেহ হয় তোমার? যারা ফ্যালফ্যাল করে চেয়ে থেকে শুকনো ঠোক গিলে অন্যদিকে চেয়ে বলে, দূরে যান। দূরে কোথায় যাব? যারা দীর্ঘ নিঃশ্বাস নেয়, দু হাতে ফাইজকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দেয়, বলে, এত কাছে এসে দাঁড়িয়েছেন কেন ভাই? শ্বাস নিঃশ্বাস আটকে তো মরেই যাব। ফাইজ ঠোঁট টিপে হাসলো, বলে, শ্বাস নিঃশ্বাস আটকে মরে যাওয়ার ব্যাপারটি বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলতেন যদি মিস জাহারা। যারা বিরক্তিতে অন্যদিকে ফিরে যায়, বলে ওঠে, এসব কথা বাদ দিন, নিচে গিয়ে বিয়ে ভাঙুন। আমি বিয়ে করব না আপনাকে। কেন, আপনার সে নীরব ভাইকে নিয়ে করতে চান নাকি? যারা তৎক্ষণাৎ ফিরে যায়, বলে ওঠে, আমি একবারও বলেছি তাকে আমি বিয়ে করতে চাই? চাইতেই পারেন, ছেলে তো দেখতে অনেক সুন্দর, আপনার সাথে মানাতো ভালো। উফ, আপনি বড় মায়ের কথা ধরে বসে আছেন দেখছি। বিরক্তিকর মানুষ আপনি একটা। ও হ্যাঁ, আমি না, তুমি বিরক্ত করো। কি বললেন? যারা ফ্রিকুচকে বলে ওঠে, কেন, কানে শুনুনি? যারা আশেপাশে চায়, একটি কাঠের মোটা টুকরো নজর আটকে যেতেই বড় বড় কদম ফেলে তার কাছে চলে যায়। ফাইজ তীক্ষ্ণ চোখে পরক করে, পর মুহূর্তে চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। যারা কাঠের টুকরোটি হাতে নিয়ে ফাইজের উপর আক্রমণ, ফাইজ এক ফোঁত দৌড়ে ছাদের উপর অপর প্রান্তে চলে যায়, চেঁচিয়ে বলে, বোন মাফ কর, তুই আমাকে বিয়ে করিস না, আমাকে প্লিজ এইভাবে লাঠি দিয়ে মারিস না আমাকে। তোকে তো আমি। ফাইজ থামছেই না, থামলেই যেন বোধ হয় তাকে বাঘের মতো কোনো এক প্রাণী থাবায় ধরে খাপুস খুপুস করে খেয়ে ফেলবে। ফাইজ কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ বোন, পিছা ছাড় আমার। তুই আগে আমার পিছু ছাড়। আরে আমি কই পিছা করলাম? তুই তো বোন আমার পিছে লাঠি নিয়ে দৌড়াচ্ছিস। ফাইজ কথাটি আওড়াতে আওড়াতে ছাদের শেষ প্রান্তে এসে থেমে যায়। যারা ফাইজের সম্মুখে এসে থেমে যায়, ফাইজ যারার দিকে ফিরে বলে, জাহারা আপা প্লিজ বোন, তুই আমাকে মারিস না। কি বিদঘুটে নিউজ বের হবে পরে যে ডক্টর ফাইজ আজমির বউ দেখতে গিয়ে না হনেওয়ালি বউয়ের কাছে পিডানি খেয়ে জায়গা মতো নিহত। যারা চোখ মুখ কুচকে তাকিয়ে থেকে ফিক করে হেসে ওঠে। তার হাত থেকে লাঠিটি পড়ে যায়। ছাদের দরজার সম্মুখে থেকে মায়ার কণ্ঠ ভেসে ওঠে, বাহ জাহরা মা, দেখছি আমাদের ফাইজ বাবার একটু কথাই হেসে ফেলে। দুজনকে কিন্তু ভালোই মানিয়েছে। ফাইজ ও জাহারা দরজার দিকে চায়। মায়া দাঁড়িয়ে ফাইজের সঙ্গে 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 ঠিকঠাক হয়ে দাঁড়ায়, মনে মনে বলে, আন্টি কত মায়াবী আর রাক্ষসীর মতো একটা মেয়ে ডাউনলোড দিয়েছে ভাবা যায়। ফাইজ ও যারা ছাদ থেকে নেমে আসছে, মায়া তাদের আগে সিঁড়ি বেয়ে নেমে চলে এসেছে। যারা ফাইজের আগে এক সিঁড়ি নেমে পেছন ফিরে তর্জনী তুলে বলে, এই শুনেন, নিচে গিয়ে বলবেন কিন্তু বিয়ে হচ্ছে না, না হয় কিন্তু ছাদের ওই লাঠি দিয়ে এমন মারবো আপনাকে বিয়ের শখ উড়ে যাবে। ফাইজের পা থেমে গেল। যারা সামনে ফিরে 2 থেকে 3 সিঁড়ি নেমে আবার পেছনে ফিরলো। ফ্রিকুচকে বলল, কি হয়েছে, ওইখানেই থাকবেন? ফাইজ নিজের শার্টের 2 হাতের স্লিভ ফোল্ড করে অতঃপর বলল, তুমি কি আমাকে বিয়ে করতে ভয় পাচ্ছ ম্যাডাম জাহারা? যারা ফরকে গেল। তার চঞ্চল আঁখি জোড়া আর ফাইজের স্থির থাকলো না। অন্যদিকে চেয়ে আমতা আমতা করে বলল, আমি ভয় কেন পাবো, আজও। ফাইজ এবার এক সিঁড়ি নামলো, ক্ষীণ কণ্ঠে বলল, তাহলে এত পাগলামো কেন বিয়ে ভাঙার? আমার সময় প্রয়োজন ছিল, তাই আমি এইসবে বড্ড অবাক। মা কি করছে? কিন্তু তুমি বিয়ে ভাঙতে চাইছো কেন? ভয় পাও আমাকে? যারা ফিরে চাইলো না আর বলল, না একদম না, কেন ভয় পাবো? আমি আপনাকে বিয়ে করতে চাই না। ফাইজ এবার নেমে এলো জাহরার বাহু ধরে, জাহরাকে নিজের দিকে ফেরালো, বলল, তো কথাটা আমার দিকে ফিরে কেন বলছো না? আমাকে বিয়ে করতে কেন চাও না? জাহরা নিজের হাত ফাইজের থেকে ছাড়িয়ে নিল। পরবর্তী
সিঁড়ির মধ্যে পা রেখে নেমে যাওয়ার জন্য তৎপর হলো, দ্রুত বলল। কেন চাই না তার উত্তর আমার কাছে নেই। ফাইজ তার কণ্ঠ রেশ ভরাট করলো, পিছু ডাকলো উচ্চ কণ্ঠে। জাহারা। যাহারা এহেন ডাকে থমকে দাঁড়িয়ে গেল। তার স্পন্দন দ্রুত হচ্ছে, স্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। কেন হচ্ছে? তার উত্তর কি জাহারার কাছে নেই? জাহারা নিজেই নিজে প্রশ্ন করলো নিজেকে। কোনো উত্তর পেল না সে। পেছন থেকে হুট করেই ওহো হাসির শব্দ ভেসে এলো। ফাইজ হাসতে হাসতেই বলে, আরে ভাই, তুমি আমাকে ভয় পাও তাই তো বিয়ে করতে চাও না। ইস, জাহারা বেগম ফাইজ আজমিরকে ভয় পায়। জাহারা এবার শক্ত হলো, পেছন ফিরে থমকে বলল, বলছি না ভয় পাই না। আমিও তো দেখতে চাই যে তুমি ভয় পাও কিনা। নিচে গেলে দেখাই যাবে। বিয়ের কথা শুনলেই আবার গুটিসুটি মেরে বসে থাকবে। যারা তর্জনী তুললো, ফের হাত মুষ্টিবদ্ধ করে নিল, বলল, দেখা যাবে। কি দেখা যাবে? এই যে আমি আপনাকে ভয় পাই কি না। তুমি যাই বলো, তুমি তো ভীতু। বিয়েটা ভেঙে গেলেও আমি বুঝে নিব জাহারা ভীতু, আমাকে ভয় পায়। বলছি না ভয় পাই না। বেশি করবেন পায়ের চপ্পলটা খুলে ছুঁড়ে মারবো, বেয়াদব লোক একটা। আরে যাই হোক, মারো ধরো, আমি তো জানি তুমি একটা ভীতুর ডিম। উফ, আশ্চর্য। বলেছি তো দেখা যাবে যে কে কতটা ভীতু। আমিও তো দেখতে চাচ্ছি বেগম। যারা উত্তর করলো না, নেমে গেল। ফাইজ নিঃশব্দে হাসল। ফাইজ ও যারা নেমে এসেছে তার আসতে মায়ের হাস্যজ্জ্বল মুখে ফারাকে বলল, আপা ভাইকে রেখেই এত কিছু করে ফেলবেন? ফারহার পাশেই বসে আছে ফাইজ। সে ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলো, কি করবে বাবা মাকে ছাড়া? ফারা ছেলের দিকে চেয়ে হেসে কণ্ঠের রেশ উঁচু রেখে উত্তর দিল, যারা কিছু না, পশু তোমার আর জাহরার ঘরোয়াভাবে আকদের কথা ভেবেছি আমরা। যারা বিস্ময়ের চরম শীর্ষে পৌঁছে যায়। তবে ফাইজ তেমন বিস্মিত হলো না। সে জানতো তার মা এমন কিছুই করবে। যারা স্থির হয়ে বসে আছে। ফাইজ তার মাকে বলে ওঠে, মা এসব কি বলছো? ফারা উত্তরে বললেন, ঠিকই বলছি, আমি আর আমার ছেলের বউকে এমন করে রাখতে চাই না। আবার দেখা গেল কে না কে তার ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসে পড়ে। যাহার বড় মা যেন ফুরছে রাগে। সে উঠে দাঁড়ায়, মায়ের উদ্দেশ্যে বলে, আমি ঘরে যাচ্ছি মায়া। মায়া বিরক্তি করে বলে, কিন্তু আপা, আমি এইখানে না থাকলেও চলবে, তোরাই তো সব সিদ্ধান্ত নিলি। বলে গটগট করে হেঁটে প্রস্থান নিলেন জাহারার বড় মা। ফাইজ জাহারার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এই মেয়ে উপরে থাকতে তাকে উত্তম মাধ্যম মারল, আর এখন কিনা চুপটি করে বসে আছে। ফাইজ নজর সরিয়ে নিজের মায়ের দিকে চায়, ধীর কণ্ঠে বলে, মা দেখো, এইসব এত দ্রুত করা ঠিক হচ্ছে না। কিন্তু তুমি এই কয়দিনে আকদ কি করে করবে? আদৌ একদিনে তুমি সব করতে পারবে? একটু সময় দাও আমাদের। না, নো মোর ওয়ার্ডস ফাইজ। মা। জোরেই বলে উঠল ফাইজ। মায়ের বিস্মিত চোখে চেয়ে বলে, কি হয়েছে বাবা? ফারা দাঁড়ায়, নিজের ব্যাগ থেকে 2টি স্বর্ণের বালা বের করে জাহারার পাশে গিয়ে বসে। জাহারাকে মৃদু কণ্ঠে নাম ধরে ডেকে বলে, কি হয়েছে, তুমি খুশি না? জাহারা ফাইজের দিকে একবার চাইল, অতঃপর ফারহার দিকে চাইলো। বলল, ফাইজের চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করলো। জাহারা ফাইজের দিকে মিটমিট করে হাসলো, মনে মনে হাওড়ালো, আমি খুশি। এইবার মিস্টার ফাজিল দেখেন আপনাকে কি করি। আপনার জীবন যদি তেজপাতা না করেছি, আমাকে ভীতু বলা। ফারা প্রফুল্ল মনে হাসলো, বালা দুটো জাহারার হাতে পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে জাহারাকে জড়িয়ে ধরলো, বলো, আমি খুব খুশি মা। জাহারা ফাইজের দিকে চেয়ে হাসলো, শুনা চালো সে। ফাইজ হাঁ করে চেয়ে আছে জাহারার মুখশ্রীর অঙ্গভঙ্গির দিকে। ফাইজ ও ফারহা জাহারার পুরো পরিবারকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ফাইজ স্থির হয়ে গাড়ি চালাচ্ছে। সে ভাবতেও পারেনি তার করা মজার ছলের কিছু কথায় জাহারা এতটা সিরিয়াস হয়ে যাবে। ফারহা তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলে মশগুল। ফাইজের বাবা ঢাকা থেকে দূরে গিয়েছিল বিজনেসের কাজে। ফারহা এখন সকল কথা বলে তাকে তাড়া দিচ্ছে যেন কালই সে চলে আসে। ফাইজের বাবার সাথে কথা বলা শেষ হলে ফারহা পুরো বন্ধুমহলকে ফোন করে আকদের সংবাদটি জানিয়ে দিবে। সবশেষ সিদ্ধান্ত এলো ফাইজ ও জাহার আকদের পরই সকলে একসঙ্গে বান্দরবান যাবে। আজ
প্রকৃতি কেমন শান্ত রূপ ধারণ করেছে। সকাল হয়েছে, তবে প্রতিদিনের মতো নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ, নেই কোনো গা ছুঁয়ে যাওয়া শীতল বাতাস। আজ কেমন ছিপছিপে গরম। আবহাওয়ার এমন পরিবর্তন যেন ভালো লাগছে না প্রশান্তর ঘুম ভেঙেছে। চোখ কচলে উঠে বসে পড়ে সে। ঘুম ঘুম চোখে পাশে ছিয়ে দেখলো এলোমেলো হয়ে শুয়ে থাকা জুনয়নাকে। ডিউটি শেষ করে এসেছে সে অনেক রাতে। প্রশান্ত ঠোঁট প্রসারিত করে হাসল, ঘুরে গোল হয়ে বসলো, হাত বাড়িয়ে জুনয়নার এলোমেলো চুল থেকে শুরু করে এলোমেলো পোশাক সকল কিছু ঠিক করে দিল। ফিসফিস করে বলে, আমার জুনানা রানী ভালোবাসা পাগলি সে। বলে ঘুরে বিছানা ছাড়লো সে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো প্রশান্ত, চলে যায় রান্নাঘরে। নিজেই এক হাতে নাস্তা বানানো আরম্ভ করে। নাস্তা বানানোর মাঝে কয়েকবার ঘড়ির দিকে চাইছে, মনে মনে আরো ভেবে নেয় সে আজ একবার হলো অফিসে যাওয়া দরকার তার। আরো 2 ঘন্টা পর ঘুম ভাঙলো জুনানার, তবে স্বেচ্ছায় নয়, বরং একটি ফোনের আওয়াজে। মেয়েরা ফোন করেছে। জুনানার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসছে। ওই পাশ থেকে মেহরা বলে, জুনাইনা, ওই লোকগুলোকে রোহান মেরেছে। রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে যা বুঝলাম আমরা, রোহান নিজেই নিজের লোকেদের মারছে। যেন আমরা ওর বিরুদ্ধে সকল সত্য জানা এমন লোককে খুঁজেই না পাই। ঘুম জড়ানো কঞ্চ বলে, এখন কোথায় আছে কিছু জানা গিয়েছে? না। ড্যাম, আমি আসছি মেহরা, কিছুক্ষণ টাইম দে আমাকে, সবে ঘুম ভাঙলো যে আমার। ওই পাশ থেকে ভেসে এলো মেয়েরার হাসির শব্দ। বলো, আরে তুই ধীরে সুস্থে আয়, সমস্যা নেই। ফোন রাখলো জুনয়না। আশেপাশে চেয়ে খুঁজলো প্রশান্তকে, নজরে না পড়ায় সে উচ্চ কণ্ঠে ডাকলো প্রশান্তকে। এমন আকস্মিক ডাকে প্রশান্ত দ্রুত ঘরে চলে এলো। বলো, কি হয়েছে, ঠিক আছিস তুই? জুনয়না খিলখিলি হাসলে উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে জাপড়ে ধরলো জড়িয়ে প্রশান্তকে। প্রশান্তর বুকের মাঝে অদূর ছুঁয়ে দিল কয়েকবার আদুরে কণ্ঠে। বলো, ভালোবাসি ভালোবাসি। প্রশান্ত হেসে ফেলল। বলো, তা তো আমি জানি তুই ভালোবাসিস আমাকে। জোরানা মাথা উঁচু করে চাইলো প্রশান্তর গালে, অদূর ছুঁয়ে দিল। বলল, আজকে নাস্তা বানাবো বলতো? কম সময়ের মধ্যে এমন কিছু বানানো যায় তার নাম বল। প্রশান্ত হাসলো, এক হাতে জুনানের কোমর পিছিয়ে ধরলো। বলল, আমি নাস্তা বানিয়ে ফেলেছি মাই কুইন। জুনানা অবাক হলো, বিস্মিত কঞ্চে। বলল, সর্বনাশ, তুই এক হাতে করেছিস কি করে? ম্যাজিক মাই ডিয়ার। জুনানা হেসে ফেললো। প্রশান্ত ছেড়ে দিল জুনানাকে। বলল, কুইন ফ্রেশ হয়ে আসুন দেখি। জুনানা হেসে বলে, তোকে ছেড়ে তো কোথাও যেতে ইচ্ছে করে না, ইচ্ছে তো করে তোকেও চাপতে ধরে সারাক্ষণ বসে থাকি। প্রশান্ত জুনানাকে ঠেলে ওয়াশরুমের দিকে পাঠিয়ে দেয়। বলে, পাগলি একটা, যত উল্টাপাল্টা ভাবনা এই মেয়ের মাথায় জুড়ে থাকে। জুনানার এই ছোট্ট মিষ্টি সংসার একজন আরেকজনের যত্ন নিতে যেন ব্যস্ত। দুজন দুজনকে পেয়ে যেন জীবনের সকল প্রকার দুঃখ কাটিয়ে ফেলেছে। জোনানা ফ্রেশ হয়ে এলে নিজের ইউনিফর্ম পরে নেয়, অতঃপর প্রশান্ত নিজ হাতে খাইয়ে দেয় জোনানাকে। জোনানা এখন সাহায্য করছে প্রশান্তকে অফিসের পোশাক পরতে। প্রশান্তর শার্টের হাতা জোনানা ফোল্ড করে দিতে দিতে বলে, আচ্ছা, আমি যখন তোর এমপ্লয় অথবা যে কোনো ছেলের সঙ্গে যে ফ্লাইট করি তোর খারাপ লাগে না? জেলাসি ফিল অব্দি নেই তোর মধ্যে? প্রশান্ত আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে এক হাতে টাই ঠিক করে নিল, হেসে বলল, আমার জুনানা রানীকে আমি ভালো করেই চিনি, তবে সে অন্য কোনো ছেলের গায়ে পড়লে তখন একটু একটু জ্বলে আমার। জোনানা হো করে হেসে উঠে বলে, আরে তাহলে তো এখন থেকে এটাই করব আমি। প্রশান্ত ফিরে চায়, তার দৃষ্টি জোনানার দিকে দিয়ে বলে, একদম না। মেয়েরা থানার থেকে বেরিয়েছে, পুলিশের ভ্যান নিজ গতিতে চলছে। মেয়েরা ফোন ভিডিও কলে কথা বলছে জাহারার সাথে। জাহারা আজ যায়নি হাসপাতাল। মেয়েরা মিটমিট করে হেসে বলে, ইস, জাহারামণির অবশেষে বিয়ে হচ্ছে তাহলে। জাহারা হেসে বলে, অবশেষে। তবে আমি কেন খুশি তুমি তো জানো না মাই ডার্লিং বেহনা। মেয়েরা বিস্মিত কঞ্চে বলে, এই 1 মিনিট, তুই কি ফাইজকে মেরে আলু ভর্তা বানানোর প্ল্যান করছিস নাকি? না আলুর ভর্তা, অন্য কিছু। মেয়েরা বুঝতে পারলো, হেসে বলে উঠল, বেচারা ছেলেটাকে আর মারিস না, বিয়ের কি মারামারি করার জন্য হয় নাকি? তো তাহলে তুমি এই অবধি জিজুর সঙ্গে কয়দিন রোম্যান্স করলে মেহেরা আপু? মেয়েরা কেসে উঠলো, বলল, কি সব কথা বলছিস জাহারা? ঠিকই তো, একটু ভালোবাসা দাও নিজের স্বামীকে।
বড্ড ভালোবাসে ওই লোকটা তোকে। তুই একবার তাকে ভালোবেসে দেখ না, তোর জীবনটা খুব সুন্দর হয়ে যাবে রে। মেয়েরা যেন আরুষ্মানের ভাবনায় ডুবে গেল। আনমনি হেসে ফেলল সে। জাহার অবাক হলো, বলল, এই তুই হাসছিস? কি চলছে রে? মেয়েরা এবার শব্দ করেই হাসলো, বলল, কিছুই না, ফোন রাখ, রাতে দেখা হচ্ছে আমাদের, খুব গল্প হবে আজ। পুলিশের ভ্যান এসে থামলো একটি বস্তির সামনে। এই বস্তিতেই আরুষ্মান এসেছে। আরুষ্মানের সঙ্গে এসেছে তার দলের লোকেরা এবং আরুষ্মানকে গার্ড করার জন্যই ডাকা হয়েছে পুলিশ। আরুষ্মান জানে আজ এখানে ঝামেলা করার জন্য রোহানের লোকেরা আসবে। সে চায় না এই গরিব মানুষদের জন্য আজ যা করতে এসেছে তা ভেস্তে যাক। মেয়েরা গাড়ি থেকে বেরিয়ে বস্তির ছোট্ট গলির ভেতরে প্রবেশ করে। তার নজরে আটকে যায় আরুষ্মান। আরুষ্মান এক বৃদ্ধ মহিলার পাশে বসে আছে। মহিলাটি আরুষ্মানের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে এক এক কথা ওড়াচ্ছে, আর আরুষ্মান হাস্যজ্জ্বল মুখে বৃদ্ধার দিকে চেয়ে আছে। মেয়েরা ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ফালি হাসি, বিড়বিড় করে, এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না। আরুষ্মান পকেট থেকে টাকা বের করলো, গুনলো না, বৃদ্ধার হাতে মুঠ করে টাকাগুলো ধরিয়ে দিয়ে বলল, দাদি টাকাগুলো রাখেন, ভাববেন আমি আপনার নাতি। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার সংসার চালাবেন, আর আপনার চিকিৎসার ব্যাপার আপনাকে আমার লোক আকাশ হাসপাতাল যেতে সাহায্য করবে। কিন্তু বাবজান, আমার হাসপাতালে যাওয়ার টাকা নাই, এইটি দিয়ে আমি আমার ঋণ দিয়া দিমু। ভাঙা কণ্ঠে বৃদ্ধা কথাটি বলতে আরুষ্মান বৃদ্ধাকে জড়িয়ে ধরলো, বলল, আরে দাদি কান্না করছেন কেন? আমি আছি তো, আমি আপনার নাতি না? আপনার সবকিছুর দায়িত্ব তো আমারই। বৃদ্ধা যেন হু হু করে কাঁদলো। নিজের এই সংসারে সেই একাই ছেলে মেয়েগুলো ফেলে রেখে চলে গিয়েছে তাকে দেখার মতো কেউ নেই। একটু একটু মানুষের থেকে ধার নিয়ে চলতো সে, কিন্তু এখন আর ধার নেওয়ার মতো অবস্থা নেই তার। মানুষ তার পাওনা টাকার জন্য চেপে ধরেছে বৃদ্ধাকে। মেয়েরা তার লোকেদের সাথে এগিয়ে আসে কিছুটা। আকাশ মেয়েরাকে দেখতে পায় আরুষ্মানের দিকে, যে বলে, ভাই, ভাবি। আরুষ্মান আকাশের দিকে চায়, উঁচু করে চোখের ইশারা জিজ্ঞেস করে, কোথায়? আকাশ চোখের ইশারা দেখিয়ে দেয়। আরুষ্মান আকাশের দৃষ্টি অনুসরণ করে চায় মেয়েরার দিকে। তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। সে মেয়েরার থেকে চোখ সরিয়ে বৃদ্ধার দিকে চেয়ে বলে, দাদি, তোমার নাতির বউকে দেখবা? বৃদ্ধা চোখ মুছলো, দু হাতে আরুষ্মানের বক্ষস্থল থেকে সরে এলো, বলল, কই গো তোমার বউ খান? আরুষ্মান হাসলো, তর্জনী তুলে আঙ্গুলের ইশারা দেখিয়ে দিল মেয়েরাকে। মেয়েরার কপালে ফাঁজ পড়ে এলো, কয়েকটি পিটপিট করলো। আমাকে ইশারা করে কি বলছে এই লোক? বৃদ্ধা হেসে বলে, তোমার বউ দেখে পুলিশ, অনেক মিষ্টি গো নাতি তোমার পুলিশ বউ, তোমার লগে খুব মানাইছে। আরুষ্মান হাস্যজ্জ্বল মুখেই বলল, ডাকবো আমার বউকে? ডাকো না গো, একটু কাছ থেকে দেখি। আরুষ্মান মেয়েরার দিকে ফিরে চাইলো, উচ্চ কণ্ঠেই ডাকলো। মেয়েরা চোখ বড় বড় করে ফেললো, আশেপাশে চাইলো, তাকেই ডাকছে। আরুষ্মান হাসলো, পুনরায় উচ্চ কণ্ঠে বলল, আরে বউ আপনাকে ডাকছি, এখানে আসুন তো। বউ, দাদি আপনাকে কাছ থেকে দেখবে। মুহূর্তের মধ্যেই মেয়েরা বড্ড লজ্জা পেল যেন। সকলের সামনে বউ বলার কোনো প্রয়োজন ছিল না তার। এগিয়ে গেল সে ধীর পায়ে। সম্মুখে এসে দাঁড়াতে আরুষ্মান মেয়েরার হাত টেনে তাকে তার পাশে বসিয়ে দেয়। মেয়েরা ফরকে যায় এমন আকস্মিক টানে। বৃদ্ধা বলে, তোমাকে দুজনের লাগে অনেক সুন্দর লাগে গো। আরুষ্মান হাসলো, এক হাতে মেয়েরার বাহু আগলে নিল, বলল, হ্যাঁ গো দাদি, এবার একটু দোয়া করে দাও তো আমাদের দুজনকে। বৃদ্ধা হাসলো। আরুষ্মান মেয়েরার মাথায় হাত রাখলো, বলল, দোয়া করি তোমাকে দুজন রে, আল্লাহ তোমাকে দুজন রে সুখী রাখো, সুখী থাকো নাতি। আরুষ্মান তার স্বভাব সুলভ হাস্যোজ্জ্বল মুখেই মেয়েরার দিকে চাইলো, বলল, দেখছেন, দোয়া তো আছে আমাদের সঙ্গে, আপনার আমার সংসার হবে খুব সুখের। মেয়েরা মুচকি হাসলো, নিজেকে আরুষ্মানের থেকে ছাড়িয়ে দাঁড়িয়ে গেল বৃদ্ধার অপর পাশে গিয়ে বসলো। বৃদ্ধার একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল, বলল, দাদি, আপনার ওই নাতিকে না পেলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার জন্য সবসময় আছি। বলে পকেট থেকে একটা কার্ড বের করলো, বৃদ্ধার হাতে দিয়ে দিল কার্ডটি। বলল, বৃদ্ধা, এইটার মধ্যে একটা নাম্বার আছে, আমাকে ফোন করবেন কেমন? এই নাম্বারটিতে ফোন করলে আমি হাজির দাদি।
চোখের কোণে জল চলে এলো। মেয়েরা হাত বাড়িয়ে মুছে দিল বৃদ্ধার চোখের জল। আয়ুষ্মান উঠল। পুরো বস্তির মানুষের কষ্টের কথা যেন একে একে শুনল সে। আকাশকে তাদের প্রত্যেকটি চাওয়া পূরণের ব্যবস্থা তৎক্ষণাৎ শুরু করতে বলল। মেয়েরা এখনো বসে বৃদ্ধার সঙ্গে গল্প করছে। আয়ুষ্মান সকলের জন্য আনা ত্রাণগুলো বিলিয়ে দিল। মেয়েরা সম্মুখে এসে দাঁড়ালো। মেয়েরা আয়ুষ্মানের দিকে চায়, বলে, আপনার কাজ শেষ? হ্যাঁ চলেন। মেয়েরা উঠে দাঁড়ায়, হাঁটা ধরে আয়ুষ্মানের সঙ্গে। আয়ুষ্মানের চোখে সানগ্লাস, পরনে সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, পাঞ্জাবির হাতের দিকটা ফোল্ড করা, বুকের দিকের পাঞ্জাবির বোতামগুলো আনব্লক করা, উজ্জ্বল বুকটা দৃশ্যমান। মেয়েরা আর চোখে দেখে আয়ুষ্মানকে, বলে, এত স্টাইল করে জনসাধারণের কষ্টের কথা শুনতে এসেছেন? আয়ুষ্মান হেসে বলে, কোথায় স্টাইল করলাম ম্যাডাম, আমি তো এমনই। মেয়েরার কেন যেন ভালো লাগলো না আয়ুষ্মানের এই রূপ। ইচ্ছে করল এক্ষুনি হাত বাড়িয়ে পাঞ্জাবির উপরের দিকে থাকা বোতাম দুটো বন্ধ করে দিতে। কেন সে তার এই উজ্জ্বল বক্ষ দেখাচ্ছে? আয়ুষ্মান থেমে যায়। মেয়েরা আয়ুষ্মানের থেমে যাওয়া দেখে নিজেও থেমে যায়। আয়ুষ্মান পিছ ফিরে বলে, কি হলো ম্যাডাম, আপনি বারবার আমার পাঞ্জাবির খোলা বোতামের দিকে তাকাচ্ছেন কেন? মেয়েরা মুখ ভেঙচে বলে, বইয়ে গেছে আমার আপনার ওইখানে তাকানোর। আমি কি নির্লজ্জ নাকি আপনার মতো? আমার তো মনে হয় আমার থেকে বেশি নির্লজ্জ আপনি। কতবার তাকিয়েছেন। মেয়েরা এবার সেখানেই চাইলো, বলল, আচ্ছা বোতাম দুটো বন্ধ করে ফেলুন না। আয়ুষ্মান নিমগ্ন চাইলো, হেসে ফেললো, বলল, কেন, কি হয়েছে? মেয়েরা বিরক্ত হলো, নাক মুখ কুচকে বলে ওঠে, না না কিছুই না। কি হবে আবার? যান যান, আপনি যেদিকে যাবেন যান, আমি থানায় যাচ্ছি। বলে বড় বড় পা ফেলে হাঁটা ধরে মেয়েরা। আয়ুষ্মান নিঃশব্দে হাসে। সে বড় বড় কদম ফেলে এগিয়ে গিয়ে মেয়েরার হাত টেনে ধরে, বলে, আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মেয়েরা। মেয়েরা পিছন ফিরে চায়। আয়ুষ্মানের হাত নিজের থেকে ছাড়িয়ে বলে, পাবেনই তো, ইঁদুরের নাকে তো সবার আগে গন্ধ আসে, তাই এটাই স্বাভাবিক। দূর মেয়ে। বলে আয়ুষ্মান পুনরায় বলে, পুরো আনরোমান্টিকের ডিব্বা আপনি। তো যান না, যার মধ্যে রোম্যান্স গড়িয়ে গড়িয়ে পড়ে তাকে গিয়ে বিয়ে করুন হারামি। বলে পুলিশের ভ্যানের দিকে চলে যায় সে। আয়ুষ্মান বিস্মিত চোখে চেয়ে মেয়েরার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো, মারাত্মক জেলাসি তার। মেয়েরা পুলিশের ভ্যানে উঠতেই বন্দুকের গুলির ঝংকার কানে ভেসে এলো। মেয়েরা তড়িৎ গতিতে পাশে চাইলে সঙ্গে সঙ্গে বুকের চাপা ব্যথা অনুভব করলো সে। মানুষের ছুটোছুটি এক একজন এক এক স্থানে ছুটছে। ধুলো উঠছে চারিপাশে। ছুটতে থাকা মানুষদের কয়েকজন ছুরি নিয়ে তাড়া করছে। সকলের মাঝে আয়ুষ্মান তার বাম হাত চেপে ধরে মাটিতে হাঁটু ভাঁজ করে বসে আছে। মাথার কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে অনবরত লাল লাল রঙা তরল। পেছন থেকে একজন ছুরি হস্তে এগিয়ে আসছে আয়ুষ্মানের দিকে। মেয়েরা আর বসে থাকলো না, গাড়ি থেকে নেমে দ্রুত দৌড়ে গেল ছুরি হাতে লোকটি। যখন আয়ুষ্মানের পিঠে ছুরি গেঁথে দেওয়ার জন্য তার হস্ত তুলবে, তখনই মেয়েরা সম্মুখে এসে দাঁড়ায়, ছুরিটি ধরে ফেলে। লোকটির হাত থেকে টেনে নিয়ে দূরে ফেলে দেয় ছুরিটি। লোকটি ফটকে যায়। পালানোর জন্য এলোমেলো পায়ে দৌড় লাগায়। আয়ুষ্মানের লোকেরা ছুটে আসে, পুলিশ ছুটে আসে। সকলে আয়ুষ্মানকে ঘেরাও করে ফেলে। সঙ্গে সঙ্গে মেয়েরা আয়ুষ্মানের সম্মুখে থপ করে বসে পড়ে, অস্থির কণ্ঠে শুধায়, এই আয়ুষ্মান, আপনি ঠিক আছেন? শুনছেন আমার কথা? আয়ুষ্মান মেয়েরার মুখশ্রীর দিকে চাইল। ব্যথায় চোখ মুখ কুচকে আসে তার। মুখশ্রীতে হাসি রেখা ফুটে উঠল। হেসে ফেলল সে। মেয়েরা অবাক হলো, তবে সময় নষ্ট করলো না। পকেট থেকে নিজের রুমাল বের করলো। আয়ুষ্মানের পাঞ্জাবির পকেটে হাত ঢুকে তার রুমাল বের করে দুইটি রুমাল ক্ষত স্থানে শক্ত করে চেপে ধরলো, বলল, এই একদম হাসবেন না আপনি। সমস্যা কি আপনার? এই সময়েও আপনার হাসি কোথা থেকে আসে বলুন তো? আমার বউ অস্থির আমাকে নিয়ে, নিজেকে এখন ভাগ্যবান বোধ হচ্ছে। মেয়েরা তার রক্তে সিক্ত তর্জনী তুলে থমকে বলল, চুপ, একদম চুপ। বলেই পাশে চাইল মেয়েরা। আকাশকে দেখতে পেল সে। আকাশ আয়ুষ্মানের পাশে হাঁটু ভাঁজ করে বসে, বলে, ভাই আপনি ঠিক আছেন? আয়ুষ্মান উঠে দাঁড়ালো। মেয়েরা এখনো ক্ষত জায়গাটি থেকে তার হাত সরালো না, রুমালটি চেপে ধরে রাখলো। রক্ত ছুটে বেরিয়ে আসছে। তার বেরিয়ে আসা যেন দুইটি রুমাল থামাতেই পারছে না। সে আকাশকে বলল,
আকাশ, আপনার কাছে কাপড় জাতীয় কিছু বা রুমাল এমন কিছু হবে? থাকলে দিন না প্লিজ। আকাশ ব্যস্ত হাতে পকেট থেকে তার রুমাল বের করে দেয়। মেয়েরা রুমালটি কাপা কাপা হাতে নিয়ে ক্ষতস্থানে বাকি রুমালের সাথে যোগ করে ক্ষতস্থানটি চেপে ধরে বলে,